না, শিক্ষা বান্ধব শব্দটার মতো এখানে শিক্ষা প্রতিম শব্দটা এই অর্থে ব্যবহার করা হয়েছে, যে শিক্ষা বান্ধব অর্থমন্ত্রী এম এন হুদা। আর এখানে উনি হলেন আব্দুল মোনায়েম খান হলেন গভর্নর। ও জি স্যার, বুঝছি তাহলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আমাদের নতুন পড়ায় চলে যাই। আর নতুন কেউ কি আসার সম্ভাবনা আছে? 20 জন আসছে। আচ্ছা, এখন তোমরা যেটা বলবা যে তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছো কিনা, যে স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে আমরা আমাদের পড়া শুরু করি আজকের। আমাদের আজকের পড়ায় আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর মোটামুটি একটা রূপ আমরা এখানে দেখব। তাহলে আমাদের আজকের পড়ার বিষয়টা হলো, আজকের পড়ার বিষয়ে যাওয়ার আগে আমি একটু আলোচনা করি যে আসলে কি পড়তেছি আমরা। আমি কয়েকটা আপনাদের একটু জ্ঞান কিরকম আছে এটা একটু ধারণা নেই। এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির লোকটাকে চেনা যায়? এই ছবির লোকটাকে কি চেনা যায়, বা কেউ কি চিনতে পারতেছেন কিনা? যদিও এখানে একটা হিন্টস দেয়া আছে, লোকটার মাথার উপরে কিন্তু জার্মানি শব্দটা লেখা আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি উনি জার্মানির একজন পরিচিত একজন লোক। আচ্ছা, আমি এই ছবির লোকটাকে কি চেনা যায়? দ্বিতীয় ছবির লোকটাকে কি কেউ চেনেন? কেউ চিনতেছেন না? তাহলে আপনাদের জ্ঞানের এই অবস্থা বোঝা গেল। আচ্ছা, এই তৃতীয় ছবিতে যে লোকটা আছে এই লোকটাকে কি চেনার কোনো উপায় আছে? বা চিনতে পারতেছেন কিনা? আচ্ছা, সেকেন্ডটা হলো ওমর সানি না মাহি? তুই ভালো বলছস। আচ্ছা, এখানে রাফির উত্তর ঠিক আছে, শ্রাবণ ঠিক আছে। আমাদের প্রথম যে ছবিটা ছিল, প্রথম ছবিটা হলো জার্মান কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার, যে লোকটা খেলোয়াড় অবস্থায় বিশ্বকাপ জিতছে, এবং সে যখন কোচ ছিল জার্মানির, সে অবস্থাতে কোচ হিসেবেও বিশ্বকাপ জিততে পারছিল। তারপরের ছবিটা হলো ম্যারাডোনা, এবং তৃতীয় ছবিটা হলো পেলে। তা আমরা এখানে আসলে যে তিনজনের ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা মূলত কার কথা বোঝানো হয়েছে? এখানে তিনজন ফুটবল খেলার কিংবদন্তি। আমরা যেহেতু কিংবদন্তি বিষয়ে পড়বো, সেই ক্ষেত্রে আমাদের এখানে এই বিষয়টা আছে। আচ্ছা, এইবার আমি পরের বিষয়ে যাই। পরে দেখি আর একটু আমরা, আপনারা এই মানুষগুলোকে চিনতে পারেন, এই লোকটাকে চেনেন কিনা, বা কেউ কি দেখেছেন কখনো আগে? কেউ কি চিনতে পারছেন? আচ্ছা, ওনার ক্যাপ দেখে কিন্তু একটু বোঝার উপায় আছে যে উনি কোন দেশের। এই লোকটাকে কি কেউ চেনেন কিনা, দ্বিতীয় ছবির লোকটা? আচ্ছা, আমাকে একজন উত্তর দিল রিকি পন্টিং। মাহি না, আপনার উত্তর ভুল। তারপর এই ব্যক্তিকে চেনা যায়, তৃতীয় ছবিটা? তৃতীয় ছবিটা কার? সচিন। তাহলে একজনের উত্তর হয়েছে আপনাদের। প্রথম ছবিটা হলো স্যার ডন ব্র্যাডম্যান, ঠিক আছে। দ্বিতীয় ছবিটা হলো স্যার ভিভ রিচার্ডস। ডন ব্র্যাডম্যানের টেস্টে এভারেজ ছিল 99.99, টেস্ট এভারেজ, ব্যাটিং এভারেজ তার। উনি হলেন গ্রেট। তারপরে হলো ভিভ রিচার্ডস, যিনি ওয়েস্ট ইন্ডিজের এবং প্রথম বিশ্বকাপ জয়ী, ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এবং বোলারদের জন্য একজন ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান ছিলেন। এবং তৃতীয় ছবিটা তো আমরা চিনতেই পারতেছি, তৃতীয় ছবিটা হলো সচিনের। এই তিনজন তাহলে কি? এই তিনজন হলো ক্রিকেটের কিংবদন্তি।
এই তিনজনের মধ্যে স্যার ডন ব্র্যাডম্যান মারা গেছেন আর বাকি দুইজন এখনো জীবিত আছেন। আচ্ছা, এইবার দেখি আমরা এবার কার ছবি দেখা যায়। এই মানুষটাকে যেহেতু আগের মানুষগুলোকে চেনেন না, এনাকে চেনার কোনো প্রশ্নই ওঠে না আপনাদের। এই মানুষটা হলো মাস্টার দা সূর্য সেন, নাম শুনছেন আশা করি, হয়তোবা। মাস্টার দা সূর্য সেন। আর এই মানুষটাকে কি চিনতে পারেন কেউ? কখনো ছবি দেখছেন? গেস করেন কে, অনুমান করে বলেন তো। মনে হয় না পারবেন না, আমার মনে হয় না পারবেন। উনি হলো ক্ষুদিরাম। প্রথম ছবিটা হলো মাস্টার দা সূর্য সেন এবং দ্বিতীয় ছবিটা হলো ক্ষুদিরাম এবং তৃতীয় ছবি যেটা আছে, এই তৃতীয় ছবিটা কার? লাজারুস বলতে পারছিল, বাঁধন উত্তর দিতে পারছে। তৃতীয় ছবিটা হলো তিতুমির। তিতুমির, বাহ বাহ, তালহা ঠিক আছে উত্তর। তৃতীয় ছবিটা হলো তিতুমির। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে সূর্য সেন আছে, ক্ষুদিরাম আছে এবং তিতুমির আছে। এই তিনজন ব্যক্তি একটা জায়গায় গিয়ে এক, কোনটা? তারা তিনজনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনজনে সমানভাবে আন্দোলন করেছেন এবং এই তিনজন ব্যক্তি আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই তিনজন কিংবদন্তি। তাহলে আমরা আসলে কিংবদন্তি বলতে আসলে কি বোঝাতে, মানে কি বুঝতেছি? কিংবদন্তি শব্দটাতে আসলে কি বোঝা গেল? আমরা প্রথমে দেখলাম ফুটবলের কিংবদন্তি, তারপরে দেখলাম ক্রিকেটের কিংবদন্তি, এইবার দেখতেছি ইতিহাসের কিংবদন্তি। হ্যাঁ, ব্রিটিশের বিরুদ্ধে যে ভারতবর্ষের ইতিহাস, সেই ইতিহাসের কিংবদন্তি। তাহলে কিংবদন্তি শব্দটা আসলে আমরা কি বুঝতে পারলাম? কারা কিংবদন্তি হয় বা কোন বিষয়টাকে আমরা কিংবদন্তি বলতে পারি? কেউ বলতে পারবা? কোন বিষয়টাকে একটু ধারণা করে বলো যে এই বিষয়টা মনে হয় কিংবদন্তি হইতে পারে। পারবা কেউ? তোমাদের মধ্যে? আচ্ছা, তাওহিদ, আমি বইয়ের ভাষায় শুনতে চাই না, আমি চাই তোমাদের নিজের ভাষায় শুনতে। হ্যাঁ বলো। স্যার, মানুষ সচরাচর যে সকল কাজ করতে পারে না, ওই সকল কাজ যারা করে তারাই কিংবদন্তি। সচরাচর কাজ করতে পারে না, না বলতে গেলে বিষয়টা এরকম হয়, কাজ সবাই করতে পারে, কিন্তু কাজ করতে করতে এমন উচ্চতায় ওনারা চলে যান যেটা সবার পক্ষে সম্ভব হয় না। এভাবে বললে কি জি কিরকম, স্যার। তাই না? যেটা জি বলতে স্যার। কাজ তো সবাই করতে পারে, মনে করো তো পড়ালেখা সবাই করতে পারে, বিজ্ঞানী অনেকেই আছে, কিন্তু নিউটনের মতো বিজ্ঞানী হ্যাঁ। কয়জন আছে, তাই না? না। ক্রিকেটার তো অনেক জি। আছে, কিন্তু ব্র্যাডম্যানের মতো বা সচিনের মতো বা রিচার্ডসের মতো কয়জন আছে? ফুটবলার তো অনেকেই আছে। বিদ্রোহ বা আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে অনেকেই করছে, কিন্তু ক্ষুদিরামের পর্যায়ে কয়জন গেছে বা সূর্য সেনের পর্যায়ে বা এই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে সে কামানের সাথে যুদ্ধ করছে, ব্রিটিশদের কামানের সাথে। এই যে সাহসটা দেখানো, এটা কয়জন পারছে? এইটাই হলো কিংবদন্তি। তোমারটাও ঠিক আছে, কিন্তু তোমার আরেকটু যোগ করলে বিষয়টা একদম পারফেক্ট হয়ে যায়। তো জি, আর ধন্যবাদ। আমাদের বইতে কি শব্দটা দেয়া আছে? আমাদের বইতে যে শব্দটা দেয়া আছে সেটা হলো, কিংবদন্তি শব্দটার জন্য আমাদের বইতে দেয়া আছে যে জনশ্রুতি। এই শব্দটা ব্যবহার করছে। জনশ্রুতি মানে কি? জনগণ যে কথাটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে একদম, এবং শত শত বছর ধরে এটা থাকবে, এটা হারানোর কোনো সুযোগ নাই। এই বিষয়টাকে হাজার বছর ধরে শুনতেছি। মনে করো যে রামায়ণ, এটা এক ধরনের কিংবদন্তি। হ্যাঁ, যে এটা এই রামায়ণের ঘটনাগুলো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এরকম ভাবে আমাদের যে হাজার বছর ধরে যে মনে করো সক্রেটিস, মনে করো যে আলেকজান্ডার, হ্যাঁ, নেপোলিয়ান, বা ধর্মীয় বিষয়ে যারা যারা আছেন, এই সবগুলাই কি এক একটা কিংবদন্তির কথা। এবং যেটাকে ইংরেজিতে বলা হয় কি, ইংরেজি শব্দটা আমরা অনেকেই ভুলভাবে উচ্চারণ করি, ভুলভাবে না আসলে, আমেরিকান এবং ব্রিটিশ একটা বিষয় আছে, তারপরেও যেমন লিজেন্ড শব্দটা বলা হয়, শব্দটার মূল উচ্চারণটা হবে লেজেন্ড। হ্যাঁ, এল ই তে লি না, এল ই তে লে হয়। ঠিক আছে? তারপরে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের আজকের পড়ার বিষয়টা কি হবে, কিংবদন্তি। তাহলে আমাদের এখানে যে বিষয়টা অপেক্ষা করছে, আমাদের কবিতাটার নাম আমি কিংবদন্তির কথা বলছি, এটা হলো আজকের আমাদের পড়ার মূল বিষয়। এখন আমরা দেখব আমাদের যে কবি, যিনি এই কবিতাটা লিখেছেন, তার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব।
ওনার নাম হলো আবু জাফর ওবায়দুল্লাহ। ঠিক আছে, এই আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। তার আগে আমরা দেখব যে এই কবিতাটা পড়তে গেলে আমাদের আসলে কোন কোন বিষয়গুলো জানা যাবে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কবিতা থেকে কোন বিষয়গুলোর উপরে উদ্দীপক আসতে পারে, রচনামূলক উদ্দীপক আসতে পারে, বা বা আমাদের কোন ধরনের বলা যায় যে যখন অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা করব সেই ক্ষেত্রেও আমাদের এই বিষয়গুলো সাহায্য করবে, কারণ এই বিষয়গুলোর উপরেই সাধারণত প্রশ্নগুলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি আমাদের প্রথম বিষয়টা কি আসে। আমাদের প্রথম বিষয়টা আসছে হলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় লাভ করবে। আমরা যদি এই কবিতাটা পড়ি তাহলে আমরা কি করব, আমরা যারা ছাত্র আছি আমরা বাংলাদেশের যে ইতিহাস যেটা আছে এবং ঐতিহ্য, হাজার বছর ধরে যে ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, এইটার সাথে আমরা পরিচয় লাভ করতে পারবো। দ্বিতীয় বিষয়, কৃষিজীবী মানুষের জীবনযাপন ও শৃঙ্খলা মুক্তি সম্পর্কে জানা যাবে। আমাদের পৃথিবীতে কি হয়, শ্রেণী বিভাগ থাকে, একটা শ্রেণী ভেদ, বিভেদ, শ্রেণী বিভেদ, একটা হলো উচ্চবিত্ত, একটা মধ্যবিত্ত, আর একটা হলো নিম্নবিত্ত। কৃষিজীবী যারা আছেন তারা যতই উচ্চবিত্তের মানুষ হোক না কেন, আর্থিক দিক দিয়ে তাদেরকে কিন্তু ধরাই হয় নিম্নবিত্ত, কারণ কৃষিজীবী মানুষরা কি হয়, তারা মাটিতে কাজ করে, কাদায় কাজ করে, এই বিষয়টাকে উচ্চবিত্ত একটু অন্যভাবে দেখে, অন্য চোখে দেখে। এই যে মানুষগুলা, তাদের জীবনযাপন সম্পর্কে আমরা জানতে পারবো এই কবিতাটা থেকে, এবং তাদের যে শৃঙ্খলা মুক্তি, তাদের একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করে রাখছে উচ্চবিত্ত শ্রেণী, হ্যাঁ, যে এই শৃঙ্খল থেকে তারা বেরোতে পারবে না। এই শৃঙ্খলাটাকে ভেঙে মুক্ত হওয়ার যে একটা প্রচেষ্টা এই নিম্নবিত্ত মানুষদের বা কৃষিজীবী মানুষদের, এই প্রচেষ্টার সম্পর্কে আমরা এখানে জানতে পারব। তারপর অধিকার আদায়ে সাহসী ও সচেতন ভূমিকা ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের স্বরূপ সম্পর্কে জানা যাবে। এই যে কৃষিজীবী মানুষগুলো বা সাধারণ আপামর জনতা, এই আপামর জনতার কি হবে, অধিকার, তাদের যে অধিকারটা, মুক্তির অধিকার, স্বাধীনতার অধিকার, এইটা আদায় করার জন্য ওদের ভিতরে যে সচেতনতা সৃষ্টি এবং সাহসী যে একটা রূপ, সবার ভিতরে, কৃষিজীবী মানুষের ভিতরেও ছিল একটা সাহসী রূপ। আমরা যদি আসলে আমাদের একটা বিষয় আমরা চিন্তা করি না, আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যদি আমরা মুক্তিযোদ্ধাদের কথা যদি আমরা চিন্তা করি, সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশিরভাগ, তুমি যদি ধরো 80 ভাগের উপরে মানুষ, 90 ভাগের উপরে মানুষ ছিল নিম্নবিত্তের মানুষ, কৃষিজীবী মানুষরা, তারাই কিন্তু মূলত যুদ্ধটা করেছে। কিন্তু তারা কি, সেই মুক্তিযোদ্ধারা কি বা সেই নিম্নবিত্তের মানুষগুলা কি তাদের যে লক্ষ্যে, যে সাহস নিয়ে যে লক্ষ্যে তারা আসলে যুদ্ধে গিয়েছিল সেটা কি পেয়েছে এখন পর্যন্ত? সেই অধিকারটাও পায় নাই, সেই দেশটাকেও আমরা ওইভাবে এখনো পাই নাই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের এই কবিতাটাতে উঠে আসবে। এবং সর্বশেষ যে বিষয়টা, দেখো আমি কি বলছিলাম যে এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, উদ্দীপকগুলা এই বিষয়গুলোর উপরেই হবে। 4 নম্বর বিষয় আমাদের যেটা আছে সেটা হলো কবিতা শব্দের দোতনা সম্পর্কে জানা যাবে। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই কবিতার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কি, সেটা কবিতা শব্দের দোতনা। এখন আমরা মূলত কবিতা বলতে আসলে কি বুঝি, আমরা কবিতা বলতে বুঝি কিন্তু এটাই যে একটা ফরম্যাট থাকবে, এই ফরম্যাটে একটু ছন্দের আকারে লেখা হলে এটা হলো কবিতা। সাহিত্যের একটা ধারা, গল্প যেমন একটা ধারা, কবিতা এরকম একটা ধারা, এবং এটা এই ফরম্যাটে হয়। কিন্তু আবু জাফর ওবায়দুল্লাহ কিন্তু এইখানে সেই সেই শব্দটাকে ওই শব্দের ভিতরে রাখেন নাই, এই শব্দটাকে কি করছেন, উনি একদম বিস্তারিত করে অন্য একটা রূপ তিনি তৈরি করেছেন এখানে। আচ্ছা, দোতনা, মাহির প্রশ্ন কি যে স্যার দোতনা কি, এই প্রশ্নটা আমি এই মাত্র করতে চেয়েছিলাম তোমাদের, যে দোতনা শব্দটা কিন্তু আমরা জাদুঘরে কেন যাব এর আগের পড়াটাতে কিন্তু পড়েছিলাম, মনে আছে কিনা, যে জাদু শব্দের 2 ধরনের দোতনা হয়। জাদু মানে একটা কি কুহক, ভেলকি, ইন্দ্রজাল, আরেকটা কি বিস্ময়, কৌতূহল, এই বিষয়টা 2টা। তাহলে দোতনা মানে কি, একের ভিতর অনেকগুলা বিষয় চলে আসা, এটাই হলো দোতনা। হ্যাঁ, আমি বললাম কবিতা কিন্তু কবিতা দিয়ে আমি কবিতা বুঝাই নাই, আমি বললাম জাদু কিন্তু জাদু দিয়ে আমি আসলে ম্যাজিক বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি কি কৌতূহল, বিস্ময়। তখন কি এটা একটা বিষয় একটাতে নাই, একটা বিষয়ের ভিতরে অন্যান্য অনেকগুলা বিষয় সংশ্লিষ্ট হয়ে গেছে, তো ওই বিষয়টাকে বলা হয় দোতনা। আমরা এই কবিতাটাতে এই বিষয়টা দেখবো যে কবিতা শব্দ মানে কবিতা না। যখন উনি বলতেছেন যে যে কবিতা শুনতে জানে না, একটা বাক্য বারবার উনি বলেছেন এই কবিতার মধ্যে, যে কবিতা শুনতে জানে না সে মনে করো যে বলা আছে সে ঝড়ের আর্তনাদ শুনবে, এখানে কিন্তু কবিতা মানে কবিতা না। আবার উনি অন্য এক জায়গায় বলতেছেন এরকম যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত মানে কি,
যে জমিতে হাল চাষ করা হয়েছে সেই জমিটাকে বলা হয় কর্ষিত জমি, মানে কর্ষণ করা হয়েছে। কৃষক যে কাজ করেন সেটাই হলো কর্ষণ, লাঙ্গল দিয়ে। এই কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তাহলে কৃষক যে কাজ করলেন, তাহলে কৃষক কি হয়ে গেছেন, ওইখানে কবি হয়ে গেলেন। ঠিক আছে। আর ওনার যে শস্য দানাগুলো আছে, মানে যেগুলো তিনি উৎপাদন করলেন, শস্যগুলা, মনে করো যে ধান উৎপাদন করছেন একজন কৃষক, তাহলে ওই কৃষক হলেন কবি, এবং ওনার উৎপাদিত প্রত্যেকটা শস্য দানা কি এক একটা কবিতা। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, কেউ একজন বলো বা লিখতে পারো। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে আমি পরের পড়ায় যাব। যে কবিতা এবং কবি, এই দুইটা বিষয়কে এখানে আবু জাফর ওবায়দুল্লাহ আসলে কবিতা হিসেবে রাখেন নাই। বিষয়টাকে উনি কি হিসেবে নিয়ে গিয়েছেন, একদম অন্য একটা মাত্রায়, দোতনার মাধ্যমে অন্য একটা মাত্রায় নিয়ে গেছেন। ঠিক আছে বাঁধন, তাহলে আমরা আমাদের পরের পড়ায় যাব, পরের অংশটাতে আমরা চলে যাই। পরের অংশে আমাদের কি আছে এবার। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, একটু সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। আমাদের নিচে যে ছবিটা দেয়া আছে, একদম নিচে, যে একজন গরুর গাড়ির যে চাকাটাতে ইয়ে করতো, মানে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, এই এই ছবিটা কি তোমরা আগে দেখছো কিনা, বা এটা কার আঁকা ছবি? এটা আমাদের কবিতার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এটা কার আঁকা ছবি এটা আমার জানা থাকলে আমাদের অবশ্যই ভালো আছে। হ্যাঁ, তাওহিদ। স্যার জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের একটা বিখ্যাত চিত্রকর্ম এটা, এটা আমাদেরকে জানতে হবে, কারণ এটা অনেক সময় দেখবে যে আমাদের সামনে চলে আসছে বিষয়টা। ঠিক আছে। হ্যাঁ বাঁধন। স্যার আমি কিন্তু স্যার তৌহিদের আগে কইছি স্যার মেসেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেসেজে আগে আসছে। ঠিক আছে বাঁধন, দুইজনের উত্তর ঠিক আছে। হ্যাঁ, তো আমরা তারপরে যাই। ঠিক আছে। আমার 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 এই কবিতায় কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু আমি ব্যবহার করছি 2-3 জন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের, যাদের সম্পর্কে না জানলে বাংলাদেশের চিত্র শিল্প সম্পর্কে আসলে জানা হবে না। যেমন এর আগের ছবি আমি যেটা দেখাইছি, আমি যদি একটু পিছনের দিকে যাই, এই প্রশ্ন আমি আগে করি নাই, এখন করতেছি তোমাদের। এই ছবিটা কার আঁকা তোমরা জানো কিনা? এইগুলো কিন্তু সাধারণ জ্ঞান। এই ছবিটা কার আঁকা? যাই হোক, তোমাদের মনে হয় এই এই উত্তরটা পারার কথা না তোমাদের। এই ছবিটা, প্রথম ছবিটা আঁকা হলো এস এম সুলতানের। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে যাই একদম আবু জাফর ওবায়দুল্লাহর কাছে। আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমেই দেখি ওনার জন্ম মৃত্যু সালটা। 1934 সালে 8ই ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেন, এবং 2001 সালের 19শে মার্চ উনি মৃত্যুবরণ করেছেন। এবং ওনার জন্মস্থান ছিল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। মানে উনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছেন। এবং খুব মজার বিষয়, দেখো ওনার পড়াশোনার যে বিষয়টা এখানে আছে, পড়াশোনার বিষয়টা তো এটা কিন্তু আমাদের বইতে দেওয়া নাই, কিন্তু আমি আসলে তোমাদের জন্য বিষয়টা নিয়ে এসেছি জানার জন্য। কেন? উনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে পড়ালেখা করেছেন। স্কুল থেকে এসএসসি পাস যেটা করেছিলেন ওই সময়কালীন 1948 সালে উনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে পড়ালেখা করেছেন। এবং ওনার কলেজ ছিল ঢাকা কলেজ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি ইংরেজিতে এমএ পাস করেন। এইটা বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমাদের বইতে আছে কোনটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে এমএ পাস করেছেন, এই বিষয়টা এখানে দেয়া আছে। আচ্ছা, তারপর তারপর আমাদের বিষয় যেটা আসছে, হ্যাঁ মাহি বলেন। স্যার ইংরেজিতে এমএ পাশ করে পরে আবার বাংলায় আসছেন উনি। না, বিষয় এরকম না রে। ইংরেজিতে পড়ালেখা করলে যে ইংরেজিতেই লেখা লাগবে এরকম কোনো বিষয় না। আর বাংলায় পড়লেই যে বাংলায় লেখা লাগবে এমন কোনো বিষয় না, বা বাংলাতে পড়লেই যে আমি লেখালেখি করতে পারবো গল্প কবিতা, বিষয়টা এরকম না। বাংলাদেশের যে কোনো মানুষ লিখতে পারবে, এমনকি পৃথিবীর যে কোনো মানুষ বাংলায় লিখতে পারবে, এটাতে কোনো বাধা নাই। পৃথিবীতে এরকম অনেক গ্রন্থ, বাংলা গ্রন্থ আছে যেগুলা ফরাসিরা লিখছে, ফরাসি একজন লেখক উনি বাংলাতে লিখছেন, এরকম হইতে পারে। ঠিক আছে। ওনার আগ্রহ ছিল কবিতা লেখায়, কিন্তু উনি পড়ালেখা করেছেন ইংরেজিতে। আর ইংরেজি বিষয়টাও তো একটা সাহিত্য, ইংরেজি সাহিত্য আছে না, সেটা থেকে উনি আসলে ওনার প্রতিভাটা উনি দেখিয়েছেন বাংলাতে। আচ্ছা, এবার আমরা যাই ওনার পেশায়। গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমাদের আসতে পারে। বিষয়টা কি, ওনার পেশা কি ছিল? তো ওনার পেশাটা ছিল, উনি 1982 সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঠিক আছে। তাহলে আমরা কার কবিতা পড়তেছি চিন্তা করে দেখো। আমরা মনে করি যে আমাদের মন্ত্রী এমপিরা হয়তো কিছুই লিখতে পারেন না, কিন্তু ওনার ক্ষেত্রে এটা ভিন্ন। হ্যাঁ, আবু জাফর ওবায়দুল্লাহ উনি ছিলেন মন্ত্রী 1982 সালে, এবং 1984 সালে উনি কি করছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
অসাধারণ একটা বিষয়, চিন্তা করে দেখো। আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গিয়েছিলেন তিনি। আমেরিকায় তিনি অনেকদিন এই অবস্থায় ছিলেন, চাকরিটা করেছেন। এবং ওনার কবিতার বিশেষ বিষয় যেটা, কেন ওনার কবিতাটা আসলে আমাদের জন্য পাঠ্য করা হয়েছে, সেটার জন্য মূল বিষয়টা কি, যে ওনার কবিতার বিষয়বস্তু সবচেয়ে বেশি দুইটা বিষয় নিয়ে কবিতা লিখেছেন। এক নাম্বার রাষ্ট্রভাষা আন্দোলন, মানে 52 ভাষা আন্দোলন, এবং দ্বিতীয় বিষয় হলো মুক্তিযুদ্ধ। যেটা হলো ওনার কবিতার বা ওনার রচনাগুলা যেগুলো আছে সেগুলা সাধারণত উনি আসলে অন্য কোনো ধরনের কিছু লেখেন নাই, কবিতায় লিখেছেন বেশিরভাগ। এবং সেখানে ওনার মূল বিষয় ছিল রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এইগুলো ছিল তার আলোচনার বিষয়। এবং এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, এটা আমাদের বইতে আছে কিন্তু। হ্যাঁ, যে ওনার কবিতার বিষয়বস্তু কি ছিল। এখন দেখো, এই প্রশ্নটা আসার জন্য আবার আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, এটা দুই ভাবে আসতে পারে প্রশ্নটা। এক নাম্বার প্রশ্ন, যে বিষয়বস্তু কি ছিল। দ্বিতীয় ভাবে আসার একটা প্রশ্ন হলো যে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার বিষয়বস্তু ড্যাশ। প্রশ্ন এখানে শেষ, বহুপদী প্রশ্ন। 1 নাম্বার পয়েন্ট রাষ্ট্রভাষা আন্দোলন, 2 নাম্বার পয়েন্ট মুক্তিযুদ্ধ, 3 নাম্বার পয়েন্ট কি হবে, মনে করো যে দেশ বিভাগ। তখন দেয়া আছে যে নিচের কোনটি ঠিক। ক নাম্বার 1 ও 2, খ নাম্বার 1 ও 3, গ নাম্বার 2 ও 3, আর ঘ নাম্বার 1, 2, 3। তাহলে আমার জন্য এখন বলো আমার উত্তর কোনটা হবে। তোমাদের কাছে প্রশ্ন, চ্যাট বক্সে লিখো এটার উত্তর কি হবে। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার বিষয়বস্তু কি? ক নাম্বার 1 ও 2, খ নাম্বার 1 ও 3, গ নাম্বার 2 ও 3, আর ঘ হলো 1, 2, 3। আচ্ছা, আমি দেখতেছি মাহির প্রশ্নের উত্তর, বা তারপরে মাহি লিখছে 1 ও 2, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যারা, হ্যাঁ তারপরে নাইম 1 ও 2, হ্যাঁ যারা প্রশ্নের উত্তর দিয়েছো সুন্দর। এই বিষয়গুলো এইভাবে দিতে হবে, ঠান্ডা মাথায় দিতে হবে, ঠিক আছে। 1, 2, 3 দিলে হবে না, এখানে উত্তর হবে 1 ও 2। আচ্ছা, বাঁধন লিখেছেন যে 1971 সালের যুদ্ধ এবং 52 ভাষা আন্দোলন, গুড। তাহলে আমি মনে করতেছি আপনারা বিষয়গুলা বুঝতে পেরেছেন, এটা আমি ধরে নিতেই পারি। এবার আমরা যাই, তারপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তারপরে আছে ওনার সম্মাননা, উনি কি পেয়েছিলেন। তাহলে এখানে বিষয়টা হলো, উনি যে এত লেখালেখি করলেন বা ওনার যে সাহিত্যে যে অবদান আছে, সেই অবদানের জন্য বাংলাদেশ সরকার আসলে ওনার জন্য কি করেছেন সম্মানার্থে, ওনার সম্মানে। 1 নাম্বার দেখতে পাচ্ছি যে উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1979 সালে, 79-এ উনি বাংলা একাডেমি পুরস্কার, যেটা বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা। এবং দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছি যে রাষ্ট্র ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য 1985 সালে তিনি 21শে পদকে ভূষিত হন। তাহলে 1984 সালে উনি যুক্তরাষ্ট্রে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং 1985 সালে তিনি কি করছেন, 21শে পদক পেয়েছেন। 21শে পদক কাদের দেওয়া হয়, যাদের রাষ্ট্রভাষা মানে বাংলা ভাষায় যাদের অবদান থাকে বিভিন্নভাবে, বাংলা ভাষার বিভিন্ন মানে বাংলা ভাষাটাকে আরো কিভাবে উন্নত করা যায় বা আরো মার্জিত করা যায়, সেই সব বিষয়ে যাদের অবদান আছে সেই বিষয়ে কিন্তু 21শে পদকটা দেওয়া হয়। তো যেহেতু উনি রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে অনেক লেখালেখি করেছেন, সে কারণে তাকে 1985 সালে 21শে পদক দেয়া হয়। এবং আমাদের শেষ যে ওনার সম্পর্কে যেটা আছে এখানে ছন্দ, আমাদের এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা কোন ছন্দে রচিত, এই বিষয়টা আমাদের এখানে জানা দরকার। সেটা হলো এটা গদ্য ছন্দে রচিত, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। আমরা সাধারণত জানি স্বরবৃত্ত হয় ছন্দ, অক্ষরবৃত্ত হয়, মাত্রাবৃত্ত হয়, কিন্তু এটা আধুনিক ছন্দ, মানে অনেকটা গদ্যের আকারে পড়া যায়, গদ্যের মতোই পড়া যায়, কিন্তু এটা মূলত কবিতা। সে কারণে এই ছন্দটার নাম দেওয়া হয়েছে কি, গদ্য ছন্দ। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, আমি কিংবদন্তির কথা বলছি কোন ছন্দে রচিত, আমরা উত্তর দিব গদ্য ছন্দে, যদি এটা জ্ঞানমূলক হিসেবে আসে, অথবা এটা বহু নির্বাচনী হিসেবেও আসতে পারে। এইবার একটু দেখবো ওনার সৃষ্টিকর্ম সম্পর্কে। সৃষ্টিকর্মতে যাওয়ার আগে আমি এই ছবিটা নিয়ে আলোচনা করি। এই ছবিটা সম্পর্কে কারো ধারণা আছে কিনা? এটা কিন্তু বাংলাদেশের একটা বিখ্যাত ছবি, এটার একটা নাম আছে, এবং এটার যে চিত্রশিল্পী উনিও একজন বিখ্যাত চিত্রশিল্পী, এবং এই ছবিটারই একটা নাম আছে আলাদা। যদি জানো তাহলে বলো, চেষ্টা করে দেখতে পারো। আমার মনে হয় তোমরা পারবা না এটা। এই ছবিটার নাম হলো আদম সুরত, SM সুলতানের আদম সুরত ছবিটাকে এখানে ব্যবহার করা হয়েছে, যেটাতে আদম সুরত এখানে বোঝানো হয়েছে পৃথিবীর প্রথম মানুষ, তার হাতে রোপণ করা পৃথিবীর প্রথম বৃক্ষ। এই যে হাতের মাঝখানে গাছটা উনি রোপণ করতেছেন, এটাই SM সুলতান একটু তার চিন্তা ভাবনায়, তার কল্পনার দৃষ্টিতে এই ছবিটা এঁকেছিলেন আদম সুরত নামে। এবং আদম সুরত মানে কি, আদমের চেহারা।
এই বিষয়টাই এখানে আসলে তুলে ধরা হয়েছে। আর সৃষ্টিকর্ম সম্পর্কে আমরা দেখি যে আবু জাফর ওবায়দুল্লাহর যে কাব্যগ্রন্থগুলো আছে এখানে দেয়া আছে, যেমন উনি 1955 সালে লেখা শুরু করেছেন সাত নরিহার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে আমরা যে কবিতাটা পড়ছি এই কবিতাটা কিন্তু তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, তোমরা নিশ্চয়ই এতক্ষণে টের পেয়ে গিয়েছো এটা, যে এটা আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। মানে এটা হলো ওই কাব্যগ্রন্থের নাম কবিতা। তারপর সহিষ্ণু প্রতীক্ষা, প্রেমের কবিতা, বৃষ্টি ও সাহসী পুরুষ, হ্যাঁ, তারপর পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, নির্বাচিত কবিতা, আমার সকল কথা এবং মসৃণ কৃষ্ণ গোলাপ ইত্যাদি মানে প্রভৃতি তিনি যে ইয়াগুলা আছে ওনার লেখা এই কাব্যগ্রন্থগুলো আমরা সাধারণত দেখতে পাই। তাহলে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এটা হলো ওনার সৃষ্টিকর্ম, তারপর ওনার যে জন্ম, ওনার কাজ, ওনার সম্মাননা, ওনার সবকিছু বা যতটুকু আমরা আলোচনা করলাম এই বিষয়গুলা। তারপরে আমরা চলে যাবে আসলে আমাদের মূল কবিতায়। আমাদের কবিতার নাম আমি কিংবদন্তির কথা বলছি, এবং এটা আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, মানে ওই গ্রন্থে ওই নামেই যে কবিতাটা আছে সেই কবিতাটাকেই বলা হয় নাম কবিতা। আচ্ছা, এবার আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। কেউ কি চলে গেছে কিনা? আচ্ছা, তাহলে এবার বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমরা আজকে আপাতত এই পর্যন্তই পড়বো, আগামী ক্লাসে আমরা আমাদের কবিতায় যাব, আজকে না। হ্যাঁ বাঁধন। স্যার এখানে লেখা আমি কিংবদন্তির কথা বলছি, স্যার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া, এটা কি স্যার সাঁওতাল বিদ্রোহ নাকি? এটা সাঁওতাল বিদ্রোহের মতোই, মূলত প্রতিবাদী জনতা হিসেবে এটাও এস এম সুলতানের আঁকা ছবি একটা। হ্যাঁ, এটা হলো তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন যেটা হয়েছিল সাঁওতালদের, ওই আন্দোলন সম্পর্কে এটা মূলত ওই ছবিটা আঁকছে। ও জি স্যার, বুঝছি। এটা এস এম সুলতানের আঁকা ছবি। নাইম কি আগে ক্লাসে ছিল?